হ্যালো এভরিওয়ান, আমি দীপেন্দু দাস রয়েছি আপনাদের সাথে বঙ্গকথা ইউটিউব চ্যানেলে। আপনাদের সবাইকে জানাই আবারও স্বাগতম একটা নতুন গল্পে। আপনারা যারা আমাদের এই ইউটিউবের গল্পগুলোকে শোনেন এবং আমাদের চ্যানেলকে ভালোবাসেন, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না, যাতে নতুন নতুন গল্পগুলো আসলেই আপনারা তা শুনতে পারেন। আজ আপনারা শুনবেন লেখিকা মৌমিতা মুখার্জির কলমে গ্রাম বাংলা একটি হারহিম করা ভয়ের গল্প, রাত 12টার শেষ ট্রেন। শুনতে থাকুন আজকের বিশেষ গল্প। শীতের রাতের নিশ্চিদ্র অন্ধকারকে ভেদ করে ছুটে চলছে এক্সপ্রেস ট্রেনটি। চালকের আসনে বসে অবিনাশবাবু দু চোখ বন্ধ করে আসছে মাঝে মাঝে, কিন্তু তার উপর নির্ভর করছে এতজন যাত্রীর প্রাণ। তার সহচালক বিমান পাশের সিটে বসে গভীর ঘুমে আচ্ছন্ন। দুপাশে ঘন জঙ্গলের মধ্য দিয়ে রেল লাইন। এইসব থেকে শীতের প্রকোপটা একটু বেশি। ঘড়ির কাঁটা 10টা ছুঁই ছুঁই। অবিনাশবাবু স্থির করেন আর ঘন্টা 2 টেনে দেবেন তিনি, তারপরেই বিমানকে ঢেকে দেবেন। অবিনাশবাবু ফ্ল্যাক্সের থেকে এক পেয়ালা গরম চা ঢেলে তাতে চুমুক দেন। বছর 5 বিট্টু বায়না ধরে সে এখন রাতের খাবার খাবে না, বল খেলবে। তার মা তাকে বকা দেয়, ভয় দেখিয়ে কিছুতেই বোঝাতে পারছে না যে এই চলন্ত ট্রেনে বল খেলা যায় না। বিট্টুর হাতে ধরা সেই সবুজ রঙের প্লাস্টিকের একটা ছোট্ট বল। তার মা অনেক চেষ্টা করেও হাত থেকে বলটাকে নিতে পারে না। অবশেষে যা পারিস কর মনোভাব নিয়ে পরিবারের বাকিদের মধ্যে রাতের খাবার ভাগ করে দিয়ে নিজে খেতে বসে। সুমিত বিট্টুর বায়না দেখে মৃদু হেসে পাশ ফিরে শুয়ে পড়ে। মনে পড়ে যায় তার ছোটবেলার কথা। এমনই করে মাকে সে কত বিরক্ত করেছে। তারপর হঠাৎ করে বাবা চলে গেল। সংসার চালানোর সব ভার এসে পড়ল তার মায়ের উপরে। ছেলেবেলাটা কোথায় যেন হারিয়ে গেল তার। বিধবা মায়ের একমাত্র সন্তান হলো সুমিত। কলেজ পাশ করার পর অন্য শহরে নতুন চাকরি পেয়েছে। সুমিত সেখানেই যুক্ত হতে যাচ্ছে। চোখে একরাশ স্বপ্ন নিয়ে এই এক্সপ্রেস ট্রেনের মতোই ছুটে চলছে তার কল্পনার রেলগাড়ি। মায়ের নিজের হাতে বোনা সাদা মাফলারটা আঁকড়ে ধরে নাকে ঠেকায় সুমিত। আসবার আগে মা তাকে একটাই কথা বলেছিল, ঠান্ডা লাগাবি না, তোর কিন্তু একটুতেই টনসিল ফোলে। এটা গলায় জড়িয়ে রাখবি। এই সাদা মাফলারটাতে এখনো যেন মায়ের হাতের সেই চেনা গন্ধটা লেগে রয়েছে। সেই গন্ধে বুক ভরে শ্বাস নেয় সুমিত। ট্রেন জুড়ে কত লোক হৈ হৈ করে চলেছে তাদের গন্তব্যের দিকে। ঘড়ির কাঁটায় কাঁটায় রাত 12টা। অবিনাশবাবু দুটো চোখ বুজে এসেছে ঘুমে। না, আর পারা যাচ্ছে না, এবারে বিমানকে ডাকতেই হবে। দুটো চোখ তার বড্ড জ্বালা করছে। ট্রেন ছুটে চলেছে দুর্দার গতিতে। হয়তো কিছু সময়ের জন্য চোখটা জুড়ে এসেছিল, সিগন্যালটা খেয়াল করেননি তিনি। তীব্র আলোর ঝলকানি চোখে এসে পড়তেই চমকে ওঠেন তিনি। এ কি সর্বনাশ করে ফেলেছেন তিনি? কোন লাইনে ঢুকে পড়েছেন? একেবারে সামনে আসছে একটা জিনিস বোঝাই করা মালগাড়ি। কি করবেন এখন তিনি? এতজন যাত্রী, সব শেষ হয়ে যাবে। আর কিছুই ভাবতে পারলেন না তিনি। প্রচণ্ড শব্দে এক্সপ্রেস ট্রেনটি উঠে গেল মালগাড়িটার উপরে। ভয়ানক রেল দুর্ঘটনার শিকার হলো যাত্রী বোঝাই এই এক্সপ্রেস ট্রেনটি। বিট্টুর হাতের সবুজ বলটি তার হাতের ছোট্ট মুঠো থেকে বেরিয়ে স্বাধীন হয়ে গড়িয়ে গেল নিরুদ্দেশে। সুমিতের দুধের সাদা মাফলারটি রক্তে ভিজে লোহিত বর্ণ ধারণ করল। তছনছ হয়ে গেল ট্রেনের ভিতরটা। শবদেহ উদ্ধারকারীরা দুর্ঘটনায় ভয়ঙ্করতায় কেঁপে উঠলেন। মৃতদেহগুলির হাত পা মাথা ছিন্ন বিচ্ছিন্ন, কোনটা কার দেহের অংশ চিহ্নিত করা মুশকিল হলো। যে স্টেশনে ঢোকার ঠিক আগেই ঘটনাটি হলো, তার নাম আনন্দপুর। আনন্দপুরে একটি গ্রামীণ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হয়ে বিপ্লবের বদলি পাকা হয়ে গেল। শহর থেকে ওই দূরে গ্রামে যেতে কারোরই মন চায় না, কিন্তু এরকম পদোন্নতি তাতে মানাও করা যায় না। বিপ্লব মানা করলে পেছনে 50 জন লাইন করে রয়েছে এই সুযোগ পাওয়ার জন্য।
খানিক দোনামনা করলেও অবশেষে রাজি হয়েই যায় বিপ্লব। তাই সে সব কিছু বুঝিয়ে বিপ্লব রওনা হয়ে যায় তার নতুন চাকরির জায়গা আনন্দপুরে। পোস্টিং দেওয়ার আগে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আবিরবাবু একটু মুচকি হেসে বলেছিল, যাচ্ছ যাও, নতুন বিয়ে করেছো, একটু গুছিয়ে নিয়ে বউকে সাথে করে নিয়ে যাও। সন্ধেবেলার পর থেকে সেখানে কিন্তু আর কিছুই করার নেই। টেলিফোন করতে হলে সেই পোস্ট অফিসে যেতে হবে, সেটাও স্কুল থেকে বেশ দূরে। বউ না নিয়ে গেলে ওখানে আবার নতুন বউ খুঁজতে হবে বলে দিলাম। হ্যাঁ, বলেই হু হু করে হেসে উঠেছিলেন তিনি। লজ্জাতে লাল হয়ে বিপ্লব বলেছিল, কি যে বলেন স্যার, আপনার বৌমা বলেছিল সে আমার সাথে যাবে। নতুন জায়গা গোছগাছ করতে সুবিধে হবে আমার, কিন্তু আমি তাকে মানা করলাম। আসলে পাড়া গাঁয়ের ব্যাপার স্যার, সে বরাবর শহরে থেকেছে, সে ওখানে গিয়ে কতটা কি মানিয়ে নিতে পারবে। বলেই থেমে যায় বিপ্লব। ব্যাপারটা কিছুটা আন্দাজ করে আবিরবাবু বললেন, দেখো জায়গাটা একটু পাড়াগা হলেও অতটাও খারাপ নয়। আমি একবার গিয়েছিলাম সেখানে, সরকারি ইন্সপেকশন ছিল বুঝলে। এই হেডমাস্টারের পদটা দেওয়ার আগে আমাকে দেখে আসতে হয়েছিল যে জায়গাটা কেমন, স্কুলে কতজন ছাত্র। তখনই দেখেছিলাম জায়গাটা মোটের ওপর বেশ ভালোই, বেশ শান্ত, নির্জন, ফাঁকা ফাঁকা। আশা করি তোমাদের ভালোই লাগবে। তোমরা নতুন বিবাহিত কপতি, নির্জনতাই তো তোমাদের পছন্দ হবে। তোমরা কি আর আমাদের মতন তিনকাল গিয়ে এককালে ঠেকেছে? মুখ যত কম দেখা যায় ততই মঙ্গল, বুঝলে। এই অফিস থেকে সোজা ক্লাবে গিয়ে ঢুকি, একটু ক্যারাম পিটিয়ে বাড়ি ফিরে রাত্রে রুটি আর ছ্যাঁচড়া খেয়ে সোজা বিছানাতে ঘুম। এক ঘুমে রাত কাবার, সকালে উঠে স্নান খাওয়া সেরে আবার আপিস। জ্বলে গেলাম ভায়া, জ্বলে গেলাম। বাড়িতে থাকলে সারাক্ষণ খিচ 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 খিচ, মানে একেবারে অম্বলের মতো, মানে গলা বুক পর্যন্ত জ্বালিয়ে দিল। বিপ্লব অনেক কষ্টে হাসি গোপন করে বলে, আজ আসি স্যার, পরশু তো জয়েন করতে হবে, সব গোছগাছ করার ব্যাপার আছে। হাসি মুখে বেস্ট অফ লাক বলে আবার খানিকটা মুখ গম্ভীর করে এবং রহস্যময় স্বরে তিনি বললেন, কি করে যেতে হবে জানো তো? বিপ্লব ওনাকে এরকম গম্ভীর গলাতে কথা বলতে শুনে ভ্যাবাচিকা খেয়ে যায়। তড়িঘড়ি বলে, হ্যাঁ স্যার, আনন্দপুরে তো কোনো স্টেশন নেই। তারপরে স্টেশন ব্রাহ্মণপাড়াতে নেমে রিক্সা করে আনন্দপুরে যেতে হবে। আবির্বাবু এতক্ষণ চুপ করে থেকে তারপর বললে, দেখো বিপ্লব, তোমাকে আমি ভয় পাওয়াতে চাই না, তাও কিছু কথা বলে তোমাকে সাবধান করে দিতে চাই। তুমি ওখানে সকাল সকাল পৌঁছে যেও, কারণ সন্ধ্যার পরে ওখানকার লোকজন কেউ বাইরে বেরোয় না। সন্ধ্যা হয়ে গেলে তুমি কিন্তু ভারী মুশকিলে পড়ে যাবে। হ্যাঁ, আরও একটা কথা, আনন্দপুরে রেল স্টেশন নেই এটা একটা ভুল কথা। স্টেশন একটা আছে, কিন্তু সেটা পরিত্যক্ত। সেখানে প্রায় বছর 20 হয়ে গেছে কোনো ট্রেন আসে না। অন্য লাইন হয়েছে আনন্দপুর গ্রামের পেছন দিয়ে, সেখান দিয়েই ট্রেন যাতায়াত করে। হ্যাঁ স্যার, আমি শুনেছিলাম কি যেন একটা গন্ডগোল আছে সেখানে। দেখুন, আমি বিজ্ঞানের ছাত্র, সেসবে কান দিইনি। কি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল 20 বছর আগে, তারপর ওই স্টেশন নাকি ব্যবহারের অযোগ্য হয়ে গেছে। কি সব ভূত প্রেত অলৌকিক ব্যাপার স্যাপার আছে। আমি আমার স্ত্রী খুব এসেছি এইসব কথা শুনে। বিপ্লব, এসব হাসি মস্করা করার জিনিস নয়। আর তোমরা এখনকার দিনের ছেলেপুলে যত সহজে এসব জিনিস সরিয়ে দিতে পারো, আমরা তা পারি না। আমি সেখানে গেছিলাম এবং দেখে এসেছি ওখানকার লোকজন কিভাবে এই সন্ধ্যাবেলার পরে না বেরোনোটাকে মানে। রাতের বেলা হলে স্টেশনের দিক থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। ওই ভয়ানক দুর্ঘটনার পরে প্রথম ওই লাইন খোলা ছিল, কিন্তু ওই আনন্দপুর স্টেশনে বেশ কয়েকটি ট্রেন বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। ড্রাইভারদের বক্তব্য ছিল আনন্দপুরের কাছাকাছি আসলেই তাদের দু চোখ গভীর ঘুমে বুজে আসতো, আর তারা নাকি তাদের ড্রাইভিং সিটের পাশে একটা ছোট শিশুকে দেখতে পেত। রেল কোম্পানির বড় কর্তারা এতটাও বোকা নয় যে তারা পয়সা খরচ করে এমনি এমনি নতুন লাইন বানাবে। তোমাকে সাবধান করাটা আমার দায়িত্ব বলে মনে হলো, তাই বললাম তোমাকে। এবার মানা না মানাটা তোমার ব্যাপার। আচ্ছা, এবার তুমি এসো। স্যার বেজায় চটেছেন, কিন্তু এসব ভূতের গল্প আমার পক্ষে মেনে নেওয়া অসম্ভব। যাক,
স্যারের সাথে তো আর দেখা হচ্ছে না। আমি নিজেই এই গ্রাম থেকে এসে স্যারের কাছে প্রমাণ করে দেব এসব কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। আর গ্রামের লোকজনের মনেও এসব ভুল ধারণা দূর করার চেষ্টা করব। আমি একজন শিক্ষক, এসব ভুল ধারণা কুসংস্কার যদি মানুষের মন থেকে দূরই না করতে পারলাম, তাহলে আমার শিক্ষকতা বৃথা। নির্ধারিত দিনে আনন্দপুর যাওয়ার জন্য তৈরি হয়ে নিল বিপ্লব। কলকাতা থেকে ট্রেন ঘন্টা 3 রাস্তা, তাই সে আবির্বাবুর কথা মতো সকাল সকাল যাবে বলেই স্থির করেছিল। কিন্তু গোল বাঁধল অন্য জায়গায়। নতুন বিবাহিত স্ত্রীর আবদারের কথা সে কোনোভাবেই ফেলতে পারল না। বিপ্লবের স্ত্রী বায়না করল যেহেতু কলকাতা থেকে বেশি দূরে নয়, তাই বিকালের ট্রেনে আনন্দপুর যেতে। বিপ্লবও আবির্বাবুর সাবধানের কথা ভুলে গেল যে তিনি তাকে মানা করেছিলেন যে সন্ধ্যাবেলার পরে আনন্দপুরে না যেতে। সেখানে সন্ধ্যাবেলার পরে লোকজন বেরোয় না। সকলের থেকে বিদায় পর্ব সেরে বিপ্লব যখন আনন্দপুরের উদ্দেশ্যে ট্রেনে চড়ে বসল, ঘড়ির কাঁটায় তখন 5টা ছুঁই ছুঁই। তার আন্দাজ মতন সে রাত 8টার মধ্যেই আনন্দপুরে পৌঁছে যাবে। সেই রাতটা সেখানকার পঞ্চায়েত প্রধানের বাড়িতে কাটিয়ে পরদিন সে স্কুলে যাবে। আর স্কুলের পিয়ন মাধব একটি বাড়ি ঠিক করে রেখেছে তার জন্য। পরদিন বিপ্লব সকাল সকাল সেই বাড়িতে উঠবে। পুরো কথাটাই টেলিফোনে হয়েছে। স্কুলে টেলিফোন না থাকলেও পাশের পোস্ট অফিসে ফোন করে স্কুলের পিয়নটির সাথে আবির্বাবু কথা বলিয়ে দিয়েছেন। বিপ্লব মনে মনে ভাবে, আমার যদিও দিনের বেলাতে পঞ্চায়েত প্রধানের বাড়িতে যাওয়ার কথা ছিল, রাতে গিয়ে চিনতে অসুবিধা হলে মুশকিল হয়ে যাবে। তারপর নিজের মনেই সমাধান বার করে যে পঞ্চায়েত প্রধানের বাড়ি যে কাউকে বললেই চিনিয়ে দেবে। কিন্তু দুর্যোগ আর দুর্ভোগ দুটোই বোধহয় সেদিন বিপ্লবের সঙ্গী হয়েছিল। ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই চারিদিক কালো করে ঝড় উঠল। শীতকালে এরকম দুর্ভোগ ভাবাই যায় না। বিপ্লব বেশ ঘাবড়ে যায়। যেরকম ঝড় সেরকম মুষলধারে বৃষ্টি। ঘণ্টাখানেক চলার পরে ট্রেন দাঁড়িয়ে যায়। কয়েকজন গার্ডকে জিজ্ঞেস করে জানতে পারে রেল লাইনে গাছ পড়ার দরুন ট্রেন আপাতত বন্ধ। ঝড় বৃষ্টি না কমলে গাছ সরানোর লোকজনও আসছে না। বিপ্লব পড়ল মহা মুশকিলে। দেখতে দেখতে রাত বাড়তে থাকে, আর তার সাথে পাল্লা দিয়ে চড়তে থাকে বিপ্লবের উদ্বেগের পারদ। ব্রাহ্মণপাড়া স্টেশনে গিয়ে যখন গাড়ি প্ল্যাটফর্মে ছিল, তখন রাত 11:30। বিপ্লবের সাথে 2-3 জন স্থানীয় লোক নেমে যে যার গন্তব্যে চলে গেল। মুহূর্তেই প্ল্যাটফর্ম ফাঁকা। বৃষ্টি থেমে গেলেও মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি চোখে ধাঁ দিয়ে দিচ্ছে। আর কনকনে হিমেল হাওয়া সোয়েটার এবং আলোয়ান ভেদ করে পাঁজরের মধ্যে একেবারে শোলের মতন বিঁধছে। স্টেশন থেকে বেরিয়ে বিপ্লব দেখে দূরে একটা ভ্যান রিক্সা দাঁড়িয়ে আছে। বিপ্লব এগিয়ে গিয়ে রিক্সা চালককে বলল, ভাই, আমাকে একটু আনন্দপুরে পঞ্চায়েত প্রধানের বাড়িতে ছেড়ে দেবে? রিক্সাওয়ালা অবাক দৃষ্টিতে বিপ্লবের দিকে তাকিয়ে বলে, বাবু, আপনি আনন্দপুর যাবেন এই সময়? আপনি বুঝি শহর থেকে এইছেন? হ্যাঁ, এই সময় যাব। জানি আনন্দপুর নিয়ে তোমাদের মনে কিছু অলৌকিক ভৌতিক ব্যাপার স্যাপার রয়েছে। আমি আনন্দপুর স্কুলের প্রধান শিক্ষকের পদে যুক্ত হতে যাচ্ছি। আর এসব ভূত প্রেত ভৌতিক ব্যাপার আমি মানি না। আমাকে তুমি একটু ছেড়ে দেবে কি? একরাশ বিস্ময় আর ভয় জড়ানো কণ্ঠে রিক্সাওয়ালা বলে, না বাবু, ক্ষমা করেন আমারে। বউ বাচ্চা নিয়ে ঘর করি, আমি এই মাঝ রেতে সেখানে যেতে পারবো না। এই তো শেষ গাড়ি চলে এলো, এবার আমি ঘরে ফিরবো। আজ সারাদিন তেমন রোজগার হয়নি বলে এই শেষ গাড়ির জন্যই বসেছিলাম। আমি তোমাকে বেশি পয়সা দেব। আমাকে পঞ্চায়েত প্রধানের বাড়িতে একটু পৌঁছে দাও। তোমার আজ সারাদিনের রোজগার হয়নি বলে সে টাকা আমি তোমাকে পুষিয়ে দেবো। বাবু, পড়ার না থাকলি তবেই না টাকা পয়সা। না বাবু, আমারে ক্ষমা দেন। এই রেতের বেলাতে আমি সেখানে যেতে পারবো নি। আপনিও যাবেন নি গো। রাতের বেলা সেখানে গেলে কেউ বেঁচে ফেরে না বাবু। হ্যাঁ, ঠিক আছে, তুমি নয় যাবে না। আচ্ছা, আমাকে রাস্তাটা তো বলে দাও, আমি হেঁটেই চলে যাই সেখানে। রিক্সাওয়ালা আর অপেক্ষা করে না এক মুহূর্ত।
রিক্সা ঘুরিয়ে নিয়ে প্যাডেলে চাপ দিয়ে রিক্সা চালাতে চালাতে বলে, আপনার মরণ বার বেড়েছে গো বাবু, আপনারে তারা টানতেছে গো। আপনি এখন কারোর বারণ নিষেধ কানে তুলবেননি। মরবেনি যখন ওই রাস্তা ধরে সোজা চলে যান, আনন্দপুরের পঞ্চায়েত প্রধানের বাড়িতে গিয়ে উঠবেন। চললাম বাবু। রিক্সাওয়ালার সাথে তার গলার স্বরও কুয়াশাতে মিলিয়ে যায়। বিপ্লব হোল্ডলটা হাতে শক্ত করে চেপে ধরে রিক্সাওয়ালার বলে দেওয়া রাস্তায় হাঁটতে শুরু করে। বৃষ্টি হওয়াতে রাস্তাঘাট কর্দমাক্ত এবং পিচ্ছিল হয়ে পড়েছে। জল কাদা পেরিয়ে বিপ্লব এগিয়ে চলে আনন্দপুরের উদ্দেশ্যে। যতই আনন্দপুরের দিকে সে এগোতে থাকে, বিপ্লব অনুভব করে বাতাসটা কেমন একটা ভারী হয়ে আসছে। তার পক্ষে হাঁটাও যেন মুশকিল হয়ে যাচ্ছে। কেমন একটা অদ্ভুত লাগছে তার। চারিদিকে ঘন কুয়াশার আস্তরণ আরও যেন পুরু হয়ে এসেছে। সামনের রাস্তাও দেখা মুশকিল হয়ে পড়ল বিপ্লবের জন্য। চলতে চলতে বিপ্লব হাতের হোল্ডলটা হাত পরিবর্তন করে, কিন্তু তাতেও সে খুব একটা সুবিধা হয় এমন নয়। এই শীতের রাতেও বিপ্লবের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে। ক্লান্ত বিধ্বস্ত বিপ্লব একটা সময় এমন হয় যে সে আর হাঁটতে পারে না। হাতের হোল্ডলটা নামিয়ে রাখে। সেই মুহূর্তে তার খেয়াল হয় যে সে আর কাদা জল মাখা মেঠো রাস্তায় দাঁড়িয়ে নেই। সে দাঁড়িয়ে আছে একটি কংক্রিটের বাঁধানো শক্ত জমির উপরে। কুয়াশার ঘন আস্তরণে চোখ কিছুটা শুয়ে এসেছিল তার। সেটার মধ্যেই দেখার চেষ্টা করেছে। ততক্ষণে মেঘ সরে গিয়ে আকাশে সরু এক ফালি চাঁদ উঠেছে। সে এগিয়ে যায় সামনের দিকে। এগিয়ে যেতে যেতে বিস্ময়ে হতবাক হয়ে যায় সে। সে দাঁড়িয়ে আছে একটি স্টেশনের পরিত্যক্ত প্ল্যাটফর্মে। প্ল্যাটফর্মের নিচের রেল লাইন দীর্ঘদিন অব্যবহারের ফলে সেখানে আগাছায় ভরে গেছে। চাঁদের আলোতে দেখতে পায় প্ল্যাটফর্মের একটা কোণায় দাঁড়িয়ে আছে একটা বোর্ড, যার একটা পাশ ভেঙে পড়ে গেলেও কালো কালি দিয়ে লেখা নামটা কালের আঁচড়ে অস্পষ্ট হলেও স্টেশনের নামটা যে আনন্দপুর তা পড়তে পারা যায়। নামটা দেখে শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল বিপ্লবের। তবে কি তাকে রিক্সাওয়ালা ইচ্ছে করি এই স্টেশনের রাস্তা বলে দিল? প্ল্যাটফর্মের চারিদিকে একবার চোখ বুলিয়ে নেয় বিপ্লব। প্ল্যাটফর্মের মাঝখানে পুরো বাড়ির মতো দাঁত বের করে দাঁড়িয়ে আছে খালি স্টেশন মাস্টারের একটা ঘর। স্টেশন চত্বরের আশেপাশে শুধু নয়, তার আশেপাশে যত দূর দেখা যায় জনমনুষ্য তো দূরের কথা, একটা বাতিও চোখে পড়ে না। রেডিয়ামের আলোতে ঘড়িতে সময় দেখে নেয় বিপ্লব। ঘড়িতে দুটো কাঁটা একসাথে মিলিত হতে চলেছে কিছু সেকেন্ডের মধ্যেই, অর্থাৎ বাজতে চলেছে রাত 12টা। বিপ্লব স্থির করে আর সে ওখানে থাকবে না, গায়ের দিকে যাবে। এই নির্জন শুনশান প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কোনো লাভ নেই। হোল্ডলটা হাতে নিয়ে সে দ্রুত গতিতে হাঁটতে থাকে। এই প্ল্যাটফর্ম থেকে তাকে বেরোতেই হবে। কিন্তু যেদিক থেকে সে বেরোতে যায় দেখে কাঁটা দিয়ে রাস্তা বন্ধ করা রয়েছে, অর্থাৎ গ্রামের দিকে যাওয়ার কিংবা আসবার সব রাস্তা বন্ধ। মুহূর্তে তার মাথাতে খেলে গেল একটা ভাবনা, আরে যে দিক থেকে সে এসেছিল সেই পথ দিয়েই তো সে আবার ব্রাহ্মণপাড়া স্টেশনে পৌঁছতে পারে। রাতটা স্টেশনে কাটিয়ে পরদিন ভোর হলে না হয় আনন্দপুরে ফেরা যাবে। এই মনে করে সে দ্রুত গতিতে এগিয়ে যায় আগের আসার পথের দিকে। কিন্তু যেদিকেই সে যায় সেদিকে রাস্তা বন্ধ হয়ে রয়েছে কাঁটা তার দিয়ে। তার আসবার রাস্তাটাও বন্ধ হয়ে গেছে কাঁটা তার দিয়ে। সে অসহায়ভাবে মাটিতে বসে পড়ে। কি করে সম্ভব হতে পারে এটা? এইমাত্র সে আসলো এই পথ দিয়ে, এই পথটাও কি বন্ধ হয়ে গেল? ঘড়ির রেডিয়ামের আলো বলে দিচ্ছে সময় ঠিক রাত 12টা। বিপ্লবকে চমকে দিয়ে ঝমঝম শব্দ করে একটা হেডলাইটের তীব্র আলোর ঝলকানি দিয়ে আনন্দপুরের স্টেশনে এসে দাঁড়ালো একটা ট্রেন। বিস্ময় স্থবির হয়ে গেল বিপ্লব। এ কি করে সম্ভব? এই লাইন তো দীর্ঘদিন বন্ধ। কামরার বিভিন্ন নিশ্চিদ্র অন্ধকার, কিন্তু তার ভেতর থেকে ফিসফিস করে কথা বলার শব্দ ভেসে আসছে। বিপ্লব চিৎকার করে ওঠে, কেউ আছেন?
শুনছেন, কেউ আছেন ট্রেনে? আমি এখানে আটকে গেছি, একটু সাহায্য করবেন আমাকে? বাতাসের তরঙ্গে বিপ্লব নিজের কণ্ঠস্বরী যেন প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে বিপ্লবের কানে। বিপ্লব দেখে ট্রেনের কামরার জানলা দিয়ে ছোট ছোট দুটো হাত বেরিয়ে আসে বাইরে, আর সেই হাতের থেকে ঠক ঠক শব্দ তুলে প্ল্যাটফর্মে গড়িয়ে পড়ে একটা ছোট্ট প্লাস্টিকের সবুজ বল। বলটি গড়াতে গড়াতে বিপ্লবের পায়ের কাছে এসে থেমে যায়। বিপ্লব নিচু হয়ে বলটাতে হাত দিয়ে তুলে নেয়। বিপ্লব দেখে বলটির গায়ে রক্তে মাখা ছোট ছোট দুটি হাতের ছাপ। বিপ্লব বুঝে উঠতে পারে না কি হচ্ছে। এই লাইন তো দীর্ঘদিন ধরে বন্ধ, তাহলে ট্রেনটি কোথা থেকে এলো? এমন সময় বিপ্লব দেখে ট্রেনের দরজা দিকে একটা যুবক কাঁপতে কাঁপতে নেমে আসছে। ছেলেটির সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে, যে কোনো রকমে টলতে টলতে এসে বিপ্লবের পায়ের কাছে এসে পড়ে যায়। ছেলেটির গলাতে জড়ানো রয়েছে একটা সাদা মাফলার, যা রক্তে ভিজে গেছে। মুহূর্তের মধ্যেই ট্রেনটির কামরাগুলো থেকে মানুষের আর্তনাদ ভেসে আসে। বিপ্লব আর দাঁড়িয়ে থাকতে পারে না। এই অবধি বলে থেমে যায় সুজয়। তপন উৎসাহের সাথে জিজ্ঞেস করে, তারপর কি হলো? বল বল, থামলি কেন? তোদের গ্রামের মাস্টারমশাই মরে গেল? ভূতে মেরে ফেললো বুঝি? দেখ তপন, তোর যদি বিশ্বাস করতে হয় কর, নাহলে আমি আর তোকে কিছু বলতে চাই না। তপন বুঝতে পারে সে একটু বেশি রকমই মজা করে ফেলেছে। তাই তার বন্ধু সুজয়কে শান্ত করার জন্য বলে, এই আমার ভুল হয়ে গেছে ভাই, কিন্তু তুই বল, এসব মেনে নেওয়া কি খুব সহজ ব্যাপার? হ্যাঁ, দেখ, তোর জন্য হয়তো মেনে নেওয়া কঠিন, কিন্তু তখন আমি খুব ছোট হলেও কিছু ঘটনা আমার স্মৃতিতে আজও অমলিন। আর তা ছিল এতটাই ভয়ঙ্কর, যা আজও মাঝে মাঝে মনে পড়লে ভয়ে বুকটা কেঁপে ওঠে। এই ঠিক আছে, আমি আর তোকে কোনো বাধা দেব না। এবার বল, সেই রাতে তারপর কি হয়েছিল? সে রাতে তারপর কি হয়েছিল তা আমাদের কারোর পক্ষে বলা অসম্ভব। তার পরদিন থেকে কি শুরু হয়েছিল সেটা বলছি আমি। পরদিন ভোরবেলাতে পঞ্চায়েত প্রধান তার বাড়ির সদর দরজা খুলে দেখেন দরজার বাইরে গলায় সাদা মাফলার জড়ানো, হাতে হোল্ডল নিয়ে একজন যুবক বসে আছে ঠিক তার দরজার বাইরে। আর ছেলেটির আর এক হাতে ধরা রয়েছে একটি সবুজ প্লাস্টিকের বল। উনি জানতেন গ্রামের প্রধান শিক্ষকের আসবার কথা, তাই তিনি অনুমান করলেন তিনিই এসেছেন। তিনি ব্যস্ত হয়ে বললেন, আরে আরে মাস্টার মশাই, যে কি ব্যাপার এত ভোরে আপনি কোথা থেকে আসলেন? এখন তো কোনো গাড়ি আসবার সময় হয়নি। এই কথা শোনার পরে চোখ তুলে মাস্টার মশাই পঞ্চায়েত প্রধানের দিকে তাকায়। সেই চোখের দৃষ্টি ঘোলাটে, আর কি যেন বিড়বিড় করে চলেছে অনবরত। পঞ্চায়েত প্রধান ভাবেন যে সারা রাত হয়তো জেগেছিলেন, তাই ক্লান্তির থেকে এমন করছেন মাস্টার মশাই। তিনি তাকে ভেতরে নিয়ে যান, তার জন্য নির্ধারিত ঘরে তাকে বিশ্রাম নিতে বলেন। ঘরের দরজা বন্ধ করে বেরিয়ে যাওয়ার আগে তিনি বলেন, হ্যাঁ হ্যাঁ মাস্টার মশাই, আপনি আপনি নিশ্চয়ই খুবই ক্লান্ত। আপনি আপনি বাইরে বসেছিলেন কেন? দরজা ধাক্কা দিলেই তো আমি এসে খুলে দিতাম। না 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 না, আপনি আপনি বিশ্রাম নিন। সকাল 10টার আগে তো স্কুল খুলবে না। আপনি আপনি ততক্ষণ আরাম করুন। আমি মাধবকে খবর পাঠাচ্ছি, বুঝেছেন? সে এসে আপনাকে নিয়ে একদম সোজা চলে যাবে স্কুলে। বলে দরজা বন্ধ করে তিনি বেরিয়ে আসেন। মুখে স্বাভাবিকভাবে কথা বললেও তার মনের মধ্যে কেমন একটা কু ডাকতে থাকে। কিছু একটা অস্বাভাবিক লাগছে তার, কিন্তু ব্যাপারটিকে অত অমল না দিয়ে তিনি তার প্রাত্যহিক কাজে ব্যস্ত হয়ে পড়েন। মনের থেকেই ব্যাপারটা বেরিয়ে যায়। বেলা বাড়তে থাকে। নির্দিষ্ট সময়ে মাধব আসে মাস্টার মশাইকে নিয়ে যাওয়ার জন্য। প্রধান মশাই তাকে ঘর দেখিয়ে দিয়ে বলেন, ওরে মাস্টার মশাই অনেক সকালে এসেছেন, বিশ্রাম নিচ্ছেন। তুই যা ওনাকে ডেকে তোল। আমি ওই ভেতর বাড়িতে খবর দিয়েছি, ওনার চা জল খাবারের ব্যবস্থা হয়েছে। উনি জল খাবার খান, তারপর একদম ওনাকে নিয়ে সোজা স্কুলে যাবি। আর আর শোন, আমি দেখলাম উনি বড্ড ক্লান্ত রে। আজকের দিনটা উনি আমার বাড়িতেই থাকুক, বিশ্রাম নিন। কাল ওই ভাড়ার বাড়িতে ওনাকে নিয়ে যাস।
আর দুপুরে দুপুরে আমার এখানে নিয়ে আসবি, কেমন? এখানে খাওয়া দাওয়া সারবেন। এই কাল এসে পৌঁছলে একটু সুবিধেই হতো না? সে যাই হোক, যা আসেননি যখন আর কি করা যাবে বল। যা এবার ডেকে তোল ওনাকে, এরপরে অনেক দেরি হয়ে যাবে। প্রধান মশাইয়ের নির্দেশ মতন মাধব চলে যায় মাস্টার মশাইকে ডাকতে। কিন্তু দরজা ধাক্কা দেওয়ার আগে মাধব শুনতে পায় ঘরের ভিতর থেকে একটা ছোট বাচ্চার গলার আওয়াজ। সে অবাক হয় যে কই, প্রধান মশাই তো কোনো বাচ্চার কথা বলেননি। তাহলে কি মাস্টার মশাই তার পরিবার নিয়ে এসেছেন? সে আর দরজাতে ধাক্কা না দিয়ে প্রধান মশাইয়ের কাছে গিয়ে বলে, হ্যাঁ ও প্রধান মশাই, আপনি তো কইলেন নে যে মাস্টার মশাই তার পরিবার সমেত এইছেন। ভাগ্যিস আমি দরজা ধাক্কা দিয়ে ঢুকে পড়িনি। কি আবল তাবল বকছিস? পরিবার নিয়ে কোথা থেকে আসবেন শুনিয়া? দিনের বেলাতেও অ্যাকচুয়ালি মেরে এসেছিস নাকি? হ্যাঁ, কি কইতেছেন কি? আমি নিজের কানে শুনিয়ে আসলুম এক বাচ্চার আওয়াজ আসতেছে ঘরের ভেতর থেকে। দাঁড়া দেখাচ্ছি তোর মজা। দিনের বেলাতেও তো নেশা করা না, বের করছি। চল তো দেখি কোথায় কার আওয়াজ। মাধব আর প্রধান মশাই দরজার বাইরে আসতেই প্রধান মশাইয়ের পা আটকে গেল। সত্যিই তো, ঘরের ভিতর থেকে স্পষ্ট এক ছোট বাচ্চার আওয়াজ আসছে, আর প্লাস্টিকের বল খেলার ঠক শব্দ। প্রধান মশাইয়ের মনে পড়ে গেল মাস্টার মশাইয়ের হাতে ধরা সেই প্লাস্টিকের সবুজ বলটার কথা। কাঁপা হাতে দরজাটা খুলে তিনি আর মাধব যা দেখলেন তাতে তাদের হৃদযন্ত্র বিকল হয়ে যাওয়ার জোগাড় হলো। এইটুকু বলে সুজয় থামল। তপন প্রবল উৎসাহে অধৈর্য হয়ে জিজ্ঞেস করল, থামলি কেন? বলবি তো কি হলো? কি দেখলো মাধব আর প্রধান মশাই? দেখ তপন, তোকে আমি এরপর যা বলবো তা অবিশ্বাস করবি না। যদি অবিশ্বাস করিস তাহলে সেই ঘটনা তোকে আমি বলতে পারবো না ভাই, কারণ সেদিনের সেই ঘটনা একদম দিনের আলোর মতন সত্যি। আমরা এই আনন্দপুরবাসী জানি কতটা ভয়ানক ঘটনা সেদিন আনন্দপুরে ঘটেছিল। আগে তাও আনন্দপুরের পরিত্যক্ত স্টেশনে দিনের বেলাতে কেউ ছাগল গরু চড়াতে যেত। এখন দিনের বেলাতেও কেউ আর মুখ হয় না। কাঁটা তার দিয়ে ওখানে ঢোকার সব রাস্তা বন্ধ করে দিয়েছে গ্রামের লোক, যাতে পথ ভুলে ওখানে কোনো গরু ছাগলও আর ঢুকতে না পারে। আমি তোকে কথা দিলাম, এসব নিয়ে কোনো ঠাট্টা তামাশা আমি করব না। তুই যা বলবি তাই বিশ্বাস করব। দরজা খুলে তারা দেখে দরজার দিকে পিছন ঘুরে বসে আছে বিপ্লব মাস্টার মশাই। কিন্তু ঘরে আর দ্বিতীয় কোনো ব্যক্তি নেই। উনি এক ছোট বাচ্চার আওয়াজে কথা বলছেন। আমি আর একটু বল খেলি, আমার বলটা তোমরা নিয়ে নিও না। আমার মাথাতে বড্ড ব্যথা, বল নিয়ে খেললে আমার সব ব্যথা চলে যায়। নিমেষে তার কণ্ঠস্বর বদলে এক পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসে। মা, সারা শরীরে বড্ড ব্যথা। দেখো তোমার সাদা মাফলারটা কেমন রক্তে লাল হয়ে গেছে। আর তোমার সাথে কখনো দেখা হবে না, কখনো দেখা হবে না। মাস্টারমশাই শুনছেন? প্রধান মশাইয়ের ডাক শুনে মাস্টার মশাইয়ের মাথাটা প্রধান মশাইয়ের দিকে সম্পূর্ণ ঘুরে যায়, অর্থাৎ তার শরীরের উল্টো দিকে। তার মাথা শুধু ঘুরে গিয়েছে, তার চক্ষু দুটি মনিহীন, মাথা দিয়ে রক্ত ঝরে পড়ছে, গলাতে জড়ানো সাদা মাফলার রক্তে ভিজে যাচ্ছে। এই দৃশ্য দেখে মাধব আর প্রধান মশাই নিজেদের স্থির রাখতে পারেন না। কোনো রকমে দরজা বন্ধ করে বেরিয়ে আসেন ঘর থেকে। সেই সময় উপস্থিত হয়েছে আগের দিন রাতের ব্রাহ্মণপাড়ার সেই রিকশাওয়ালা। সে খবর দিতে এসেছে প্রধান মশাইকে। তার মুখে সব ঘটনা শুনে তারা নিশ্চিত হয়ে যান যে কি ভয়ানক ব্যাপারখানাই না ঘটে গেছে। প্রধান মশাইয়ের পরামর্শে গ্রামবাসীরা খবর দেয় গ্রামের একমাত্র ওঝা হারুকে। ততক্ষণে প্রধান মশাইয়ের বাড়ির সামনে ভিড় জমে গেছে। গ্রামবাসীরা এই ভয়ানক ঘটনা শুনে একত্রিত হয়েছে সেখানে। কিছু সময়ের মধ্যেই হারু ওঝা সেখানে উপস্থিত হয়। সে কথা দেয় তার সাধ্য মতন চেষ্টা করবে, কারণ এই বিপদ যে একলা মাস্টার মশাইয়ের তা নয়, এই বিপদ গোটা আনন্দপুরের।
দূরের থেকে সবাই নজর রেখে চলেছে সেই বন্ধ ঘরের দিকে। বাইরে থেকে প্রধান মশাই হুড়কো টেনে দিয়ে এসেছেন যাতে কোনো মতেই সে বাইরে বেরিয়ে আসতে না পারে। হারু মন্ত্র পড়তে পড়তে হাতে ধরা কমণ্ডলু থেকে মন্ত্রপুত জল ছড়াতে ছড়াতে এগিয়ে যায় সেই ঘরের দিকে। আস্তে আস্তে হুড়কো খোলে, কিন্তু হুড়কো খুলে হারু যা অবাক হয়ে যায়। ঘরের ভিতরে একেবারে খালি, কেউ নেই সেখানে, শুধু মাস্টার মশাইয়ের হোলডলটা মেঝেতে পড়ে আছে। তারপরে মাস্টার মশাইকে কোথায় পাওয়া গেল? রেল স্টেশনে? মাস্টার মশাইকে আর কোথাও কোনোদিন পাওয়া যায়নি রে। শহর থেকে তার পরিবার এসেছিল, সরকারি অফিসার অনেক লোকজন নিয়ে এসে তাকে বিস্তর খোঁজাখুঁজি করে, কিন্তু সেই মানুষটি ওই বন্ধ দরজার ভিতর থেকে একেবারে উবে যায়। আরও যা বলেছিল, মাস্টার মশাই আগের দিন রাতেই মারা গিয়েছিলেন। সেদিন সকালে তার প্রেতাত্মা গ্রামে প্রবেশ করেছিল। এই ঘটনার পরে প্রধান মশাই গ্রামে এক বিরাট যজ্ঞ শান্তি সস্তায়নের ব্যবস্থা করেন। তারপর থেকে আর কেউ কোনোদিন ওই পরিত্যক্ত আনন্দপুর স্টেশনের দিকেই যায়নি। শোন ভাই তপন, এই গ্রামে ঘুরতে এসেছিস, ঘোর, ফের, মজা কর, সবাই মিলে মজা করে আমবাগানে পিকনিক করি, কিন্তু পরিত্যক্ত স্টেশনের আশেপাশে যাওয়ার কথাও আর কোনোদিন বলবি না তপন, আর কোনোদিনও বলবি না। তোকে কথা দিয়েছি তো, আমি আর কখনো বলবো না। চল চল, সেই সকাল থেকে এসব কথা শুনছি, বড্ড খিদে পেয়েছে। কাকিমাকে বল মুড়ি আর বেগুনি দিতে। তারপরে কালকে পিকনিক, আজকেই বাজার করতে হবে। সন্ধেবেলার পরে তো আর বেরোনো যাবে না, বেলাবেলি কাজগুলো সেরে ফেলতেই হবে। সুজয় আর তপন উঠে পড়ে। সুজয় আর তপন একসাথে শহরের কলেজে পড়াশোনা করে। তপন শহরের বাসিন্দা। শীতের ছুটিতে সে এসেছে তার প্রিয় বন্ধু সুজয়ের বাড়ি আনন্দপুরে। কিন্তু এখানে আসার পর থেকেই সে এক রহস্য ঘেরা আনন্দপুর সম্পর্কে জানতে চেয়েছে। ভীষণ কৌতূহল জন্মাচ্ছে তার। কেন এখানকার লোকজন সন্ধ্যের পর ঘর থেকে বেরোয় না? কেন এখানে কোনো স্টেশন নেই? আর তা থাকলেও তা ব্যবহার করা হয় না কেন? প্রথম সুজয় তপনের এসব প্রশ্ন এড়িয়ে গেল। শেষে তপনের অপরিসীম কৌতূহলের কাছে হার মেনে তাকে সব ঘটনা খুলে বলেছে। কারণ এই গ্রামে ওই ঘটনার কথা মুখে আনাও নিষিদ্ধ। তপন সবটা শুনে সুজয়কে আশ্বস্ত করলেও তার তরুণ কৌতূহলী শহরে মন সবটা বিশ্বাস করতে বাধাপ্রাপ্ত হয় বারবার। কারণ তার মন তাকে বোঝায় যে সুজয় মিথ্যে বলছে না, কিন্তু সে তখন খুবই ছোট, আর এইসব ঘটনা সে নিজের চোখেও দেখেনি। লোকের মুখে মুখে এসব ঘটনা ছড়িয়েছে, তাতে রং চড়েছে অনেকটাই। কখনো কোনো মানুষ ঘরের ভেতর থেকে একেবারে গায়েব কী করে হতে পারে? তারপরে কোনো মানুষের মাথা কিভাবে পুরোপুরি ঘুরে যেতে পারে? এসব ওঝাতান্ত্রিক গ্রামের দিকের মানুষের অন্ধবিশ্বাস মাত্র। কিন্তু এসব কথা এখন সুজয়কে কিছুই বলা যাবে না। ছোটবেলা থেকে এসব কথা শুনে শুনে সে এগুলোকেই বিশ্বাস করতে শুরু করেছে। একজন বিজ্ঞানের ছাত্র হয়েও তার মন থেকে এসব কথা সে বের করতে পারেনি। সারাটা দিন কেটে যায় হই হুল্লোড়ের মধ্যে। গ্রামে অনেক নতুন বন্ধু হয়েছে তপনের। মজা করে পরদিন পিকনিকের বাজার করতে যায় ওরা সবাই মিলে সন্ধ্যাবেলাতে। এখানকার লোকজন বেশি রাত অবধি ঘরের বাতিও জ্বেলে রাখে না। আতঙ্ক তাদের মনে এমনভাবে ঢুকে রয়েছে যে হারু ওঝার কথা মতন বেশি রাত অবধি বাতি জ্বেলে রাখলে অতৃপ্ত আত্মারা সেই ঘরে প্রবেশ করবে। বাতির আলো সেই ঘরের দিকে তাদেরকে আকর্ষিত করে। রাতের খাওয়া দাওয়া সেরে তপন আর সুজয় ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। বাতি নিভিয়ে দুজনেই পরদিন পিকনিক নিয়ে এবং কলেজের পড়াশুনো নিয়ে কিছুক্ষণ নিজেদের মধ্যে কথা বলে। এমন সময় তপন বুঝতে পারে সুজয় ঘুমিয়ে পড়েছে। ঘড়িতে তখন মাত্র রাত 10টা। শহরে এমন সময় কেউ ঘুমানোর কথা ভাবতেই পারে না। আস্তে আস্তে বিছানা থেকে নেমে তপন জানলার সামনে গিয়ে দাঁড়ায়। শীতের রাত, জানলা বন্ধ। হালকা হাতে তপন জানলাটা খোলে। বাইরে ঘুটঘুটে অন্ধকার, যেন পুরো গ্রামটায় একটা অন্ধকারের চাদরে নিজেকে আচ্ছাদিত করে রেখেছে।
একটা দীর্ঘশ্বাস ছাড়ে তপন। তার প্রিয় বন্ধু সুজয়ও এসবে বিশ্বাস করে। জানলা বন্ধ করে ধীর পায়ে আবার বিছানাতে এসে শুয়ে পড়ে তপন। কিছুক্ষণের মধ্যেই সেও ঘুমিয়ে পড়ে। এক অজানা অস্বস্তিতে তপনের ঘুমটা ভেঙে যায়। এপাশ ওপাশ করতে থাকে সে। এদিকে পাশে গভীর ঘুমে আচ্ছন্ন সুজয়। হাত ঘড়িতে সময় দেখে তপন দেখে রাত প্রায় 12:15। তপন বুঝতে পারে যতক্ষণ না এই কৌতূহলের একটা নিরাসন হচ্ছে ততক্ষণ সে শান্তি পাবে না। বিছানা ছেড়ে উঠে বসে মাথার কাছে রাখা টর্চটা হাতে তুলে নেয়। পা টিপে টিপে দরজার কাছে যায়। সাবধানী হাতে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। দরজাটা বাইরে থেকে টেনে বন্ধ করে সে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। গন্তব্য আনন্দপুরের পরিত্যক্ত স্টেশন। স্টেশনে পুরোটাই কাটা তারের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে গ্রামবাসীরা, যাতে কেউ এদিক পানে ভুলেও আসতে না পারে। টর্চের আলোতেও ভালো করে চারিপাশটা চোখ বুলিয়ে নেয় তপন। না, কোথাও এতটুকু খালি জায়গা নেই যে সে ভিতরে প্রবেশ করবে। এমন সময় তার হঠাৎ চোখ পড়ে কাঁটা তারের একটা দিক খানিকটা ভেঙে ভেঙে গেছে। সে হাতের অল্প চাপ দিতে ভেঙে পড়ে যায় সেই জায়গাটা। শরীরটা বেঁকিয়ে তার মধ্য দিয়ে প্রবেশ করে প্ল্যাটফর্ম চত্বরে। টর্চের আলোতে চারপাশটা একবার চোখ বুলিয়ে নেয় তপন। কোনো অস্বাভাবিক কিছু তো তার চোখে পড়ে না। দীর্ঘদিন ব্যবহার না করার ফলে আগাছা জন্মে চারপাশটা জঙ্গলি হয়ে আছে। হাত ঘড়ি সময় জানান দিচ্ছে 12টা বাজতে 2 মিনিট বাকি। ঠিক এমন সময় একটা অদ্ভুত কনকনে ঠান্ডা হাওয়া বইতে থাকে চারপাশটা। কুয়াশাতে ঝাপসা হয়ে আসে। আলোয়ানটা ভালো করে জড়িয়ে নেয় তপন। ঘড়ির কাঁটাতে রাত ঠিক 12টা। হেডলাইটের আলোতে চোখ ধাঁধিয়ে যায় তপনের। ঝমঝম শব্দে একটা ট্রেন এসে প্ল্যাটফর্মে ঢোকে। তপন অবাক দৃষ্টিতে সবটা দেখতে থাকে। এই ট্রেনটা কোথা থেকে এলো? তাহলে কি যে কথা সুজয় বলছিল তা সত্যি? এক ভয়ের জোড়া স্রোত খেলে যায় তার শরীরে। সে আর এক মুহূর্ত সেখানে থাকবে না স্থির করে। পেছনে ঘুরে দৌড়ানোর চেষ্টা করে, কিন্তু তার পা দুটো কে যেন প্ল্যাটফর্মের মাটির সাথে আটকে দিয়েছে। নাড়াচাড়া করার সব ক্ষমতা বিলুপ্ত হয়ে যায় তপনের। হঠাৎ তার হাতের টর্চটি নিজের থেকে দপ করে জ্বলে ওঠে। টর্চের আলোতে তপন দেখে তার সামনে যে ট্রেনটি এসে দাঁড়িয়েছে, তার কামরাতে যারা বসে রয়েছে তাদের কারোর হাত নেই, কারোর পা নেই, কারোর ধর থেকে মাথা নেই। সে বিভৎস অবয়বগুলি কামরা থেকে ধীর গতিতে নেমে আসছে তার দিকে। তপনের হাত থেকে টর্চটা মাটিতে পড়ে যায়। চিৎকার করে উঠে সে আতঙ্কে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, যেতে দাও, আমাকে যেতে দাও। একটা সবুজ প্লাস্টিকের বল ঠক ঠক শব্দে তার পায়ের কাছে গড়িয়ে আসে। তার দেহ থেকে বিচ্ছিন্ন দুটি হাত এসে সেই বলটাকে ধরে নেয়। সে ভিড়ে তপন দেখে একজনকে, যার হাতে ধরা আছে একটি হোল্ডল, অর্থাৎ বিপ্লব মাস্টার মশাই। তার চোখের জায়গা দুটো বড় বড় গর্ত। তারা হাত ধরে তপনকে সেই ট্রেনের কামরাতে নিয়ে গিয়ে তোলে। প্ল্যাটফর্মে পড়ে থাকে তপনের আনা সেই টর্চটি। ঝমঝম শব্দ তুলে ট্রেনটি ফিরে যায় তার গন্তব্যে। আজ বহু বছর পরে যাত্রী সংখ্যা বাড়ল আরো একজন। শুনছিলেন লেখিকা মৌমিতা মুখার্জির কলমে গ্রাম বাংলার একটি ভূতের গল্প, রাত 12টার শেষ ট্রেন। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার ছিলাম আমি দীপেন্দু দাস। কেমন লাগলো আপনাদের আজকের এই গল্পটি জানাবেন আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। আজকে আমাদের এই গল্পে আবহতে আছে অভ্র, পোস্টার ডিজাইনে ছিল চিত্রা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই আমাদের গল্পগুলোকে শুনতে থাকবেন। আর আপনারা আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। আপনাদের সহযোগিতায় আমরা খুব শীঘ্রই 50,000 সদস্যের একটা পরিবার হয়ে উঠতে চলেছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এভাবেই শুনতে থাকুন আমাদের বঙ্গকথা ইউটিউব চ্যানেলকে।